সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সালমা শাফি খান। দর্শক, ঈদ এবং তার পরপরই কিন্তু আমরা আরো একটি উৎসব পেলাম, সেটি হচ্ছে পহেলা বৈশাখ, যেটি কালকেই ছিল। এবং আমাদের এই দুটি উৎসবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলাম যে আজ আমাদের যেহেতু ঈদ পরবর্তী প্রোগ্রাম, তাই আমরা চেষ্টা করব যে যে সমস্যাগুলো নিয়ে মানুষ এতদিন ছিল, আমরা রমজানে কথা বলেছি ধারাবাহিকভাবে। আমরা রমজান পরবর্তী আসলে সেই সকল রোগীদের কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আজ কথা বলার চেষ্টা করব। আজকে বিশেষভাবে থাকছে বাত ব্যথা রোগীদের জন্য ঈদ পরবর্তী কি করণীয় সেই বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের সাথে ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনটিতে। দর্শক, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনাদের আজকে যে বিষয়ে বাত ব্যথা, বেসিক্যালি আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই ব্যথা, এই সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এনটিভিতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজকের বিষয়টিতে যে কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। অবশ্যই যাবতীয় তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এবং আপনাদের প্রশ্নগুলোকেই কিন্তু আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি এবং সেই বিষয়গুলো নিয়ে অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের যিনি আছেন স্যার, তিনি কিন্তু আপনাদেরকে সেই পরামর্শ দিবেন। স্যার, আমন্ত্রণ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঈদ এবং নববর্ষের। জি, আপনাকেও ধন্যবাদ। স্যার, যেমনটি বলছিলাম যে বাত ব্যথা নিয়ে আজকে আমরা কথা বলবো আপনার সাথে, আপনার কাছ থেকে পরামর্শ নিব। বাত ব্যথা সংক্রান্ত গভীরে যাবার আগে যদি একটু সাধারণ কিছু ধারণা আপনার কাছ থেকে নিয়ে নিই যে আসলে বাত ব্যথা রোগটি আসলে কি, এবং এই রোগটি যখন হয় মানুষের ক্ষেত্রে বোঝার উপায় আসলে কি? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আসলে বাত ব্যথা বলতে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণা বা মিথ রয়েছে। আশা করি প্রোগ্রামের মাধ্যমে সেই জিনিসটা মানুষের সঠিক ধারণাটা চলে আসবে। আসলে আর্থ্রাইটিস, মেডিকেল ভাষায় বাত ব্যথা রোগটাকে আর্থ্রাইটিস বলা হয়। আর্থ্রাইটিস হচ্ছে আর্থ, এখানে ২ টা মানে গ্রিক ওয়ার্ড একসাথে হয়ে এই আর্থ্রাইটিস তৈরি হয়েছে। আর্থ মিনস হচ্ছে জয়েন্ট বা জোড়া, এবং আইটিস বলতে আমরা মেডিকেল ভাষায় কোনো ইনফ্লামেশন বা প্রদাহের কথা বোঝাই। তো জয়েন্টের বা জোড়ায় যদি কোনো প্রদাহ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে আর্থ্রাইটিস বলে থাকি, যেটা বাংলায় বাত রোগ বা বাত ব্যথার অন্যতম কারণ। এই আর্থ্রাইটিস বিভিন্ন কারণে হয়ে থাকে এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ১০০ বা তার অধিক ধরনের এই আর্থ্রাইটিস বা বাত রোগ রয়েছে। তো এর মধ্যে সচরাচর বা বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসগুলো আমরা বেশি পেয়ে থাকি সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আসলে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হলে অনেকে সেটাকে বাত ব্যথা বলে আখ্যায়িত করে থাকে বা মনে করে থাকে। এটা আসলে ঠিক নয়। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আঘাতজনিত ট্রমাটিক কোনো ব্যথা থাকে বা বিভিন্ন আ ডিজেনারেটিভ কারণে ব্যথা থাকে। তো সবগুলোই যে বাত ব্যথা তা নয়। তো এজন্য আমরা আজকে আলোচনা করব যে কোন সমস্যাগুলোকে আমরা বাত ব্যথা বলব। যেমন আমরা সাধারণত যে বাত ব্যথার কারণগুলো বাংলাদেশে পাই, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এক ধরনের বাত রোগ, যেটা আমাদের শরীরের বিভিন্ন ছোট, ছোট জয়েন্ট গুলাতে অ্যাটাক করে। জয়েন্ট গুলা ফুলে যায়, ব্যথা হয় এবং বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার সময় বা রেস্ট পজিশন থেকে যখন আমরা মুভ করি, এই সময়গুলাতে এই ব্যথাগুলা তীব্রতর থেকে তীব্রতর হয়। আবার আরেক ধরনের বাতরোগ রয়েছে যেটাকে আমরা বলি গাউটি আর্থ্রাইটিস, যেটা শরীরের রক্তে ইউরিক অ্যাসিডের নামে এক ধরনের ইউরিক অ্যাসিড নামে এক ধরনের উপাদান আছে। সেটা যদি বেড়ে যেয়ে থাকে তখন এই গাউটি আর্থ্রাইটিসটা হয়। তো এটা দ্বিতীয়ত। তৃতীয়ত আমরা পাই অস্টিও আর্থ্রাইটিস, যেটা বয়সজনিত কারণে আমাদের যেমন চুল পেকে যায়, হাড়ের তেমন ক্ষয় হতে থাকে এবং শরীরে বড়, বড় যে জয়েন্ট গুলা রয়েছে যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, শোল্ডার জয়েন্ট এবং ইভেন স্পাইন, যেমন সার্ভাইকাল স্পাইন, লাম্বোস্যাক্রাল স্পাইন, এই বড়, বড় জায়গাগুলোতে যে ডিজেনারেটিভ কারণে বা বয়সজনিত কারণে যে ক্ষয় রোগটা হয় সেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। এরকমভাবে আমরা অনেকগুলি আর্থ্রাইটিস, যেমন সিস্টেমিক লুপাস ইরাইথমেটাস, সংক্ষেপে এসএলই বলা হয়। তারপর আমরা জুভেনাইল আর্থ্রাইটিস পাই যেটা শিশুদের ক্ষেত্রে। এছাড়া অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নামে এক ধরনের বাত রোগ রয়েছে যেটা আমাদের স্পাইনে সাধারণত দেখা যায়। এরকম বেশ কিছু বাত রোগ আমাদের প্র্যাকটিসে আমরা পেয়ে থাকি।
ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আপনি বিভিন্ন ধরনের বাত রোগ সম্পর্কে আমাদেরকে কিছু, কিছু ধারণা দিচ্ছিলেন। স্যার একটু আপনার কাছ থেকে জেনে নিবো যে আসলে এই রোগগুলো হবার পেছনে অনেকগুলো আপনি নাম বলেছেন আমাদেরকে। আমরা হয়তো ইন ডিটেইলস এ পরবর্তীতে যাব। কিন্তু সাধারণত কি, কি কারণ আপনারা খুঁজে পান যে এই বাত রোগগুলোর পেছনে কি কারণ রয়েছে? ধন্যবাদ। প্রত্যেকটা ডিজিজই ভিন্ন, ভিন্ন। তবে বাত রোগের মধ্যে কিছু বাত রোগ রয়েছে যেটাকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ, যেটা আসলে অ্যাকচুয়াল কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। এটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, যেটাকে আমরা ইমিউনিটি বলি, সেই ইমিউনিটি এর মাধ্যমে এই রোগগুলাকে প্রতিরোধ করতে পারে না। নেগেটিভ আর্থ্রাইটিস অনেক সময় আমরা বলে থাকি, বা সেরোপজিটিভ আর্থ্রাইটিস বলে থাকি, যেটা অনেক সময় রক্তের পরীক্ষার মাধ্যমেও অনেক সময় পজিটিভ থাকে, আবার অনেক সময় নেগেটিভও থাকে। তো এই আর্থ্রাইটিস গুলো আসলে আননোন কজ। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এরকম কিছু রোগ আছে যেগুলো এখনো কারণটা আবিষ্কার করা যায়নি। তবে কিছু, কিছু ফ্যাক্টর অনেক সময় আমরা আ এটার জন্য দায়ী মনে করি। যেমন জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর, যেমন বাবা-মায়ের থাকলে, মানে আত্মীয়স্বজনের থাকলে সেটা হতে পারে। এছাড়া দেখা যায় যে, যেমন গাউটি আর্থ্রাইটিস যেটা কথা আমরা আলোচনা করছিলাম, গাউটি এটা হলো আমাদের শরীরে ইউরিক অ্যাসিড নামে একটা রক্তের উপাদান যখন বেড়ে যায়, তখন এটাকে আমরা গাউটি আর্থ্রাইটিস বা গাউট বলে থাকি। সেটা আমাদের খাদ্য খাবারের মধ্যে কিছু খাবারে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, সেটা যদি বেড়ে যায়, খাওয়ার পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে এই গাউট হতে পারে। অনেক সময় কিডনি ফাংশনের সাথে রিলেটেড হয়। কারো যদি কিডনি সঠিকভাবে ফাংশন না করে, সেক্ষেত্রেও ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। তো ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন আমরা বলি রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, সিমের বীজ, বরবটি, পুঁইশাক, লিভার, কলিজা, এই জাতীয় খাবার, মগজ, এর মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে। তো আমরা রোজার সময় থেকে শুরু করে ঈদ এবং ঈদের বিভিন্ন ফেস্টিভে আমরা এই ধরনের খাবারগুলো বেশি খেয়ে থাকি। সো এই ক্ষেত্রে অনেকেই এই ধরনের গাউটের শিকার হন, বা গাউটের যারা আগে থেকে গাউটের আর্থ্রাইটিসে আক্রান্ত, তাদের এই সমস্যাগুলো বেড়ে যেয়ে থাকে। স্যার ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে পরবর্তী যে বিষয়টি জানতে চাইবো, অনেক ক্ষেত্রে বা অনেক সময় একটা টাইম ছিল যে আমরা বাত রোগ বলতেই এটি বয়স্ক রোগীদের রোগ হিসেবে জানতাম, বা এটা বড়দের হবে সেটিই জানতাম। কিন্তু যেমনটি আপনি বলছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রেও এখন দেখা যাচ্ছে, মাঝবয়সীদের ক্ষেত্রেও এখন আমরা দেখতে পাচ্ছি। আসলেও কি বয়সের সীমাবদ্ধতায় বাত রোগকে আটকানো গেছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আসলে আগে থেকেই এই জিনিসটা আছে, কিন্তু আমাদের দেশে চিকিৎসার ক্ষেত্রে অনেকখানি অগ্রসর ছিল না। তখন মানুষ রোগ নির্ণয় হতো না। অনেক সময় ট্রিটমেন্ট সঠিকভাবে পেত না। যে কারণে দেখা যায় যে মানুষ মনে করত যে বয়স হলেই হয়তো তাদের এই বাতরোগগুলা দেখা যাবে, যেটা ডিজেনারেটিভ অস্টিওআর্থ্রাইটিস, যেটা বয়সজনিত কারণে হয়। বাকি যেগুলা এটা যেকোনো এজেই হতে পারে। বিশেষ করে চাইল্ডদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যাদের রিউমেটিক ফিভার থাকে, তাদের পরবর্তীতে রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স থাকে, যেটা সাধারণত ইয়াং এজে দেখা যায়। যেমন 18 থেকে 25-30 বছরের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হতে পারে। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস ছাড়া যেটা আমরা বলছিলাম জুভেনাইল আর্থ্রাইটিস, এটা সাধারণত শিশুদের হয়ে থাকে। তো এইজন্য আসলে সব বয়সে আসলে এই বাতরোগ দেখা যেতে পারে। তবে কিছু, কিছু ডিজিজ, যেমন ডিজেনারেটিভ যে ডিজিজ, যেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলি আমরা, এটা সাধারণত অ্যাবভ 40 বা 40 প্লাস হলে হতে পারে। বাকিগুলা যেকোনো এজেই হতে পারে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা সাধারণত আমরা ইয়াং এজে বেশি দেখতে পাই, যেটা 25-30 বছরের মানুষদের মধ্যেই প্রথমত ধরা পড়ে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আজকের বিষয়টি নিয়ে আমরা আরো কিছু পরামর্শ আপনার কাছ থেকে নিব, কিন্তু সময় হলো ছোট্ট একটি বিরতির। জি, নিশ্চয়ই। দর্শক কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। বিরতির পর থাকছে বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে।
বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায় ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে। আজ স্বাস্থ্য কথা অনুষ্ঠানটিতে কথা হচ্ছে ঈদ পরবর্তী বাত ব্যথা রোগীদের করণীয়। এই বিষয়টিতে পরামর্শ দিচ্ছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যার, যেমনটি বলছিলেন আপনি বিরতিতে যাবার আগে, যে আসলে কি কি কারণগুলো রয়েছে বা বয়সের সীমাবদ্ধতা আসলে খুব বেশি একটা ইফেক্ট করে না বর্তমান প্রেক্ষাপটে। সেই বিষয়টিতে যাবার আগে স্যার, আমি একটু বিষয় আপনার কাছে জানবো যে আমাদের এই বাত ব্যথাটি এত বেশি প্রচলিত বা আমরা এটিকে এত বেশি সাধারণ মনে করি যে অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেন না, বা প্রাথমিক কিছু চিকিৎসা বা কিছু অপচিকিৎসার মাধ্যমে সেটিকে প্রশমিত করার চেষ্টা করে। আসলে এর ভবিষ্যৎ জটিলতা কি কি হতে পারে যদি সঠিক সময়ে চিকিৎসা না নেওয়া হয়? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টাই আমরা সচেতনতার অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই। আসলে ব্যথানাশক ওষুধ যেটার মাধ্যমে সাধারণত মানুষ উপশম করতে চায়। অনেক সময় গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই, অনেক সময় ঝাড়ফুঁক করেন, কবিরাজের কাছে যান। হ্যাঁ, অনেক সময় আমরা রোগী পাই তাদের হাতে পায়ে বিভিন্ন রকম জিনিস লাগানো থাকে, যেটা লাগাইলে তারা ব্যথা কমবে বলে মনে করেন। তো আসলে এই চিকিৎসাগুলো অনেক শিকার হন অনেকেই। তো এই ক্ষেত্রেই বলব যে সচেতনতাটা জরুরি। আসলে যেকোনো চিকিৎসা বা যেকোনো রোগের ক্ষেত্রে যত দ্রুত আমরা চিকিৎসাটা শুরু করতে পারবো, তত দ্রুত কিন্তু উনি সমাধানও পাবেন, তার জটিলতাও কম হবে। অন্যথায় দেখা যায় দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খেতে, খেতে তাদের লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে। এবং সেটা আমরা দেখতে পাই যে অনেক সময় গ্রাম অঞ্চলে নিজেরাই ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আন এবং ওষুধের সাথে অন্যরকম কিছু ওষুধ, যেমন আমরা বলি ব্যথানাশক ওষুধের সাথে স্টেরয়েড, এই জাতীয় ওষুধগুলা আ ফার্মেসি থেকে নেন। নেওয়ার পরে কিছুদিন একটু ভালো ফিল করে এবং একটা সময় যেয়ে দেখা যায় যে এই ওষুধগুলা আর তার শরীরে ব্যথা তো কমায়ই না, বরং আস্তে, আস্তে তার শরীরের বিভিন্ন জটিলতা দেখা যায়। যেমন চোখ মুখ ফুলে যায়, পায়ে পানি আসে, শরীরে ওজন বেড়ে যায়, ডায়াবেটিস না থাকলে ডায়াবেটিস হয়ে যায়। বিভিন্ন হরমোনাল কিছু ইনসাফিসিয়েন্সি দেখা যায়। কারো, কারো ক্ষেত্রে কুশিং সিনড্রোম ডেভেলপ করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রিয়েটিনাইন, ইউরিয়া এবং লিভারের ফাংশন গুলা বেড়ে যায়। এরকম বিভিন্ন জটিলতায় অনেকে ভোগেন একদিকে, অন্যদিকে তার ওই আক্রান্ত জয়েন্ট গুলাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জয়েন্ট গুলো আস্তে, আস্তে স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। হাত পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায়। যাদের বিশেষ করে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এই জাতীয় রোগ থাকে, তাদের পুরা স্পাইনটা শক্ত হয়ে যায়। তারা চাইলে ডানে বামে ঘোরাইতে পারে না। অস্টিওআর্থ্রাইটিস এর কারণে তাদের হিপ জয়েন্ট, নি জয়েন্ট এগুলো ফিক্সড হয়ে যায়। অনেক সময় নিচে বসে নামাজ পড়তে পারে না, টয়লেটে বসতে পারে না, সিঁড়িতে ওঠানামা করতে পারে না। এইরকম বিভিন্ন রকম জটিলতা দেখা যেতে পারে যদি সঠিক চিকিৎসা না হয়। ধন্যবাদ জানাচ্ছি। আমরা বুঝতে পারলাম বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক সময়ে এর চিকিৎসা আওতাভুক্ত করাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বহন করে। স্যার, একটু জানবো আপনার কাছ থেকে, আপনি অনেকগুলো আমাদেরকে প্রকারভেদ বলেছেন বাত রোগীদের সম্পর্কে, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, জুভেলিয়ান আর্থ্রাইটিস। এই যে প্রকারভেদগুলো রয়েছে, প্রকারভেদ ভেদে কি যখন রোগীরা আপনাদের কাছে আসে তার লক্ষণগুলো নিশ্চয়ই আলাদা আলাদা হতে হবে। একটু যদি সংক্ষেপে আমাদেরকে লক্ষণগুলো সম্পর্কে বলতেন। জি, ধন্যবাদ। আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা মানে জয়েন্টের বাতরোগ, যেটা আমরা বলি ছোট, ছোট হাত পায়ের জয়েন্টে হয়ে থাকে। এটার উপসর্গগুলো এমন থাকে যে হাতে পায়ের ছোট, ছোট জয়েন্ট গুলা ব্যথা হয়, ফুলে যায় এবং তীব্র ব্যথা হয়। সকালে ঘুম থেকে ওঠার সময় রোগী হাঁটতে পারে না। একটু হাঁটাচলা করলে গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে ব্যথাটা কমে আসে। এ ধরনের উপসর্গ দেখা যায় এবং এটা দেখা যায় যে ইয়াং এজে প্রথমত ধরা পড়ে 18 থেকে 25-30 বছরের মধ্যে। আর্লি স্টেজে একটু, একটু ব্যথা থাকে, আমরা অনেক সময় প্রাধান্য দেই না বা গুরুত্ব দেই না। পরবর্তীতে এই জটিলতাটা অনেক বেড়ে যায় এবং অনেকের ক্ষেত্রে পারিবারিক হিস্ট্রি থাকে, তার বাবা-মায়ের বা আত্মীয়স্বজনের কারো এই ধরনের সমস্যা ছিল। সে দেখা যায় যে আক্রান্ত হওয়ার চান্সটা বেশি থাকে। তবে যেকোনো মানুষেরই যেকোনো সময় এটা হতে পারে। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে গাউটি আর্থ্রাইটিস, যেটা ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আমাদের রক্তে থাকে, যেটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে আমরা বলি 7 পয়েন্ট পর্যন্ত নরমাল এবং মেয়েদের ক্ষেত্রে 5.7 পর্যন্ত। এটা যখন এক্সিড করে তখন এটাকে আমরা গাউট বা গাউটি আর্থ্রাইটিস বলি। এই রোগে যেটা হয়, পায়ের বড় আঙ্গুল যেটাকে আমরা গ্রেড 2 বলি, এই গ্রেড 2 তে প্রথম অ্যাটাক করে এবং এই পেইনটা খুব
খুব তীব্র থেকে তীব্রতর পেইন হয়। অনেকে বলে যে আমার এক্সপেরিয়েন্সটা এমন যে জীবনে এত তীব্র ব্যথা কখনো অনুভব করিনি। এই ধরনের উপসর্গ বা সিভিয়ার পেইন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এবং এই পেইনটা গ্র্যাজুয়ালি অন্যান্য জয়েন্টের দিকে ছড়িয়ে যায়। পায়ের অন্যান্য জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, ইভেন হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলগুলা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ৩ নম্বরে যেটা আমরা পাই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা মেরুদণ্ডের বাতরোগ। এটা হলো স্পাইনে, আপনি জানেন যে আমাদের একটা কার্ভ থাকে। ঘাড়ের অংশে একটা বক্রতা থাকে, পিঠের অংশে এবং কোমরের নিচের অংশ। আমি একটু দর্শকদের যদি দেখাই যে স্পাইনের এরকম একটা কার্ভ আছে। মাথার নিচে থেকে শুরু করে স্পাইন পুরাটাই একটা কার্ভাচার। তো এই কার্ভাচার গুলা এই রোগে স্ট্রেট হয়ে যায়, সোজা হয়ে যায়, একটা বাম্বু শেপ, মানে আমরা বলি বাঁশের মতো। যার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন যে এই ঘাড়, কোমর বিভিন্ন অংশে যে আমরা মুভমেন্ট করি, নড়াচড়া করি, এই স্পাইনে যদি কার্ভাচার গুলা না থাকে তাহলে আমরা এই মুভমেন্ট গুলা করতে পারি না। তো এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এই স্পাইনের মুভমেন্টটাকে আস্তে আস্তে রেস্ট্রিক্টেড করে ফেলে। রোগী তখন ডানে বামে করতে পারে না। ইভেন সামনের দিকে ঝুঁকা, নামাজের মতো বসা, নিচে বসা, চিত হয়ে শোয়া, প্রত্যেকটা ক্ষেত্রেই রোগীর অসুবিধা হয়। তো এই ধরনের উপসর্গ থাকে, কিন্তু ইনিশিয়ালি আমাদের কোমরের নিচের অংশে যে আমরা বলি স্যাক্রোইলিয়াক জয়েন্ট, আমি দর্শকদের একটু দেখাই। এই যে পেলভিক বোন, ২ বোনস, এই পেলভিস এবং স্যাক্রামের মাঝখানে একটা আইলিয়াক জয়েন্ট আছে, স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই ২ জায়গায় মূলত ব্যথাটা শুরু বা সূত্রপাত হয়। পরে আস্তে আস্তে করে পুরা স্পাইনটা ছড়িয়ে যায়। এরপরে যদি আমরা ধরি অস্টিওআর্থ্রাইটিস, সেটা হলো ডিজেনারেটিভ ডিজিজ। বয়সের সাথে সাথে আমাদের চুল যেমন পেকে যায়, হাড়ের ভিতরে কিছু আর্টিকুলার কার্টিলেজ থাকে, সেগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে যেটাকে আমরা বলি, সাধারণ মানুষ ক্যালসিয়াম বলে, বাট এখানে বেশ কিছু উপাদান থাকে যেটা আমাদের জয়েন্টের মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করে। আমরা নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়িতে ওঠানামা করা, প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আমাদের হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টে যে মুভমেন্ট গুলো হয়, এই মুভমেন্ট গুলা যদি গ্রিস গুলা না থাকে তাহলে আমরা সঠিকভাবে করতে পারি না। ঠিক তেমনি শোল্ডার জয়েন্ট বা অন্যান্য প্রত্যেকটা জয়েন্টে এই সাইনোভিয়াল ফ্লুইড গুলা আস্তে আস্তে কমে যায়। তখন হাড়ে হাড়ে ঘর্ষণ লাগতে থাকে এবং ইরোশন হতে থাকে। তো এই সব ক্ষেত্রে আমাদের পেইন হয়, ব্যথাগুলো মানে সোয়েলিং হয়ে যায়, ফুলে যায়, মুভমেন্ট করতে কষ্ট হয়। এটা সাধারণত অ্যাবভ 40 বা 40 প্লাস মানুষদের আস্তে আস্তে আর্লি স্টেজে হতে থাকে। গ্র্যাজুয়ালি দেখা যায় যে বয়সের সাথে সাথে এই সমস্যাগুলো বাড়ে। তো এই জাতীয় সমস্যাগুলো আমরা বেশি পেয়ে থাকি। আর যদি জুভেনাইল আর্থ্রাইটিস এর কথা বলি, এটা বয়স খুব স্টেজে হয় যাদের চাইল্ড এজে, এই যাদের রিউমাটয়েড মানে রিউমেটিক ফিভার থাকে, অনেক ক্ষেত্রে তাদের বিভিন্ন জয়েন্ট ব্যথা হয়। জুভেনাইল আর্থ্রাইটিস বিভিন্ন রকম জয়েন্ট পেইন হয়, ফুলে যায়, জ্বর জ্বর অনুভব করে রোগীরা, রেডনেস থাকে, সোয়েলিং থাকে। এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রোগীরা সাধারণত চিকিৎসকের কাছে আসে। স্যার ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু দর্শকদের প্রশ্নতে চলে যাব। আমাদেরকে সাজ্জাদ হোসেন তিনি প্রশ্ন করেছেন, স্যার আমার চাচির বয়স ৫০ বছর, উনার অনেকদিন যাবৎ কোমরে ব্যথা, বসা থেকে উঠতে অনেক কষ্ট হয়, সেক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। ৫০ বছর বয়স, এই বয়সে দেখা যায় যে বেশ কিছু ডিজেনারেটিভ চেঞ্জ আমরা পাই। বয়সের সাথে সাথে এই হাড়ের ক্ষয় হতে থাকে, জয়েন্টের ভিতরে যে ২ কোমরের বিশেষ করে স্পাইনে ২ ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, এটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। এই ডিস্কগুলো অনেক সময় ডিস্ক হাইট কমে যায়, অনেক সময় ডিস্ক হার্নিয়েটেড হয়ে যায়, সরে যায়। তো অনেকগুলি কারণেই কোমর ব্যথা হতে পারে। এছাড়া মেনোপজ পরবর্তী মেয়েদের কোমর ব্যথা খুব কমন, বা সিজারিয়ান সেকশন বা অন্যান্য সেকশন পরবর্তী সমস্যা অনেক সময় কোমরে ব্যথার কারণ হয়ে থাকে। তো আমি বলব দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি ওনাকে অ্যাসেসমেন্ট করে কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে একটা সঠিক রোগ নির্ণয় করবে। তারপর আপনার চাচীকে একটা সঠিক পরামর্শ দিবে বা চিকিৎসা দিবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আরেকজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, যদি উনি ডিটেইলস কিছু বলেননি, কিন্তু উনি লিখেছেন যে তার মাজায় অনেক ব্যথা। কোমর ব্যথাই বলতে পারি স্যার, যদি পরামর্শ দিতেন। জারা ইসলাম জিম। আচ্ছা। আসলে কোমর ব্যথার অনেকগুলি কারণ আমরা দেখতে পাই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হন, এবং এই আক্রান্ত হওয়ার পিছনে বেশ কিছু কারণ আমরা দেখতে পাই। সেক্ষেত্রে বিশেষ করে এখন বর্তমান সময়ে আমাদের যে লাইফস্টাইল বা আমাদের চলাফেরার ধরন, সবকিছু মিলিয়ে আমরা মেকানিক্যাল ব্যাক পেইনটা বেশি পাই, যেটা আমাদের অভ্যাসগত কারণে বা পোস্টারাল কারণে হয়ে থাকে।
যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, খুব ফ্রিকোয়েন্টলি জার্নি করি, তাদের এই সমস্যাটা বেশি হয়। এবং এছাড়াও বিভিন্ন কারণ লাম্বার রিজনে হয়ে থাকে, যেমন লাম্বার ডিস্ক প্রোল্যাপস, লাম্বার ডিস্ক হার্নিয়েশন বা লাম্বার স্পন্ডাইলোসিস, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, অনেক কারণ আছে। আমি দর্শককে বলবো আপনি দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাবেন। আপনার কি কারণে পেইনটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ রোগ সঠিকভাবে নির্ণয় না হলে সাময়িকভাবে আপনি হয়তো ব্যথানাশক ওষুধ খাবেন, একটু ব্যথাটা কমবে, বন্ধ করলে আবার ব্যথা করবে। এটা আসলে চিকিৎসা নয়। রোগটা নির্ণয়পূর্বক রোগটাকে সমাধানের পথে নিয়ে যাওয়া বা যে রুট কারণটা সমাধান করে দেওয়াটাই হলো ট্রিটমেন্ট। তো দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাবেন, যিনি আপনার রোগটাকে নির্ণয় করে একটা সঠিক পরামর্শ দিবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা নির্ণয়তেই আসবো স্যার। যেমনটি আপনি বলছিলেন যে এক রোগের ক্ষেত্রে এক ধরনের কিছু লক্ষণ প্রকাশ পেলে আপনারা তারপরে পরবর্তীতে সেই বিষয়গুলোতে যান। যখন রোগীরা আপনাদের কাছে আসেন তারা তো জানেন না যে কোনটি আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা জুবালিন আর্থ্রাইটিস। আপনারা স্যার নিশ্চিত হবার জন্য কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন রোগীদেরকে সাধারণত? জি, ধন্যবাদ। আমরা রোগীর যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এটা আসলে খুব জরুরি। রোগীর হিস্ট্রি নেওয়া, তার সমস্যাটা কি, তার এজ, অকুপেশন, অনেকগুলো বিষয় কিন্তু জড়িত। তো দেখা যায় যে আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে যে রোগটাকে নির্ণয় করে থাকি বা প্রভিশনাল ডায়াগনোসিস যেটা করে থাকি, সেটার সাথে কিছু ইনভেস্টিগেশন লাগে। যদি আমরা মনে করি যে এই রোগীর রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, তাহলে এই রিলেভেন্ট কিছু ইনভেস্টিগেশন আমরা করতে বলি। যেমন তার কমপ্লিট ব্লাড কাউন্ট, সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে একটা কনফার্মেশন টেস্ট আছে, RA টেস্ট আমরা বলি। এর সাথে সি-রিঅ্যাক্টিভ প্রোটিন বা কিছু আর্থ্রাইটিসের টেস্ট অনেক সময় লাগে, যেটা এর সাথে ইন্ডিকেট করে, যেমন NTCCP, এই জাতীয় কিছু টেস্ট প্রয়োজন পড়ে। তো এগুলো দেখার পরে যদি রোগটাকে কনফার্ম হয়, দেন আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্টের দিকে এগোই। এছাড়া দেখা যায় যে কারো যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস থাকতে পারে, সেক্ষেত্রে তার SI জয়েন্টের আমরা এক্স-রে করতে বলি। সাথে HLA-B27 নামে একটা কনফার্মেশন টেস্ট আছে, যেটার মাধ্যমে এই রোগটাকে কনফার্ম করা হয়, সেই টেস্টটা করতে দেওয়া হয়। এইভাবে রোগ ভেদে তার সমস্যা, তার সমস্যার ধরন, সিভিয়ারিটি এবং তার সবকিছু রিলেট করে ইনভেস্টিগেশন গুলো আসলে দেওয়া হয়। এটা কারোর জন্য ফিক্সড না যে আমার ব্যথা হলেই এই টেস্টটা করতে হবে। তো এইজন্য আসলে একজন চিকিৎসক যখন রোগীকে দেখে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে, তার কিছু এক্সামিনেশন করার পরবর্তীতে রোগটাকে কনফার্ম করার জন্য এই ডায়াগনোসিস বা এই ডায়াগনস্টিক প্রসিডিউরের মধ্যে দিয়ে এই ইনভেস্টিগেশন গুলো করে থাকে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা সময় হলো আমাদের বিরতির নেবার। স্যার, বিরতির পর ফিরে এসে এই বিষয়টিতে চিকিৎসা সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। জি, নিশ্চয়ই। দর্শক, যেমনটি বলছিলাম, নিচে ছোট্ট একটি বিরতি। বিরতির পর থাকছে বাত ব্যথা রোগীদের জন্য কি চিকিৎসা রয়েছে সেই বিষয়টি নিয়ে। ফিরছি বিরতির পর। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার M ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায় ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে। আজ কথা হচ্ছে বাত ব্যথা রোগীদের ক্ষেত্রে কি করণীয়। স্যার, আমাদের আজকের টপিক ধরে যদি আপনার কাছে একটু জিজ্ঞেস করি, যেমনটি আমরা রোজার মধ্যে একটা শিডিউল বা একটা রুটিন মেনটেন করে চলেছি এবং সব রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু না কিছু পরিবর্তন হয়েছে এবং রোজা শেষ হয়ে গেছে, আমাদের লাইফস্টাইলও আবার পরিবর্তন আসার সময় হয়েছে। সেক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে আসলে কি করণীয় বা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কি পরামর্শ থাকবে স্যার? জি, ধন্যবাদ। আসলে আমরা রোজা বা সিয়াম পালনের সময় দীর্ঘ সময় যে ফাস্টিং থাকে, এবং এই সময় রোজার আগে যে ওষুধগুলো অনেক সময় এই বাত ব্যথায় আক্রান্ত রোগীরা খেতেন, তাদের ডোজের একটা চেঞ্জ থাকে। কিছু লং অ্যাক্টিং ড্রাগ দিয়ে চিকিৎসকরা সাধারণত এই রোজার সময় ব্যবস্থাপনা করে থাকে। এবং সাথে দেখা যায় যে কিছু এক্সারসাইজ আমরা অনেক সময় এক্সারসাইজের বিষয়গুলোকে এভয়েড করি বা এভয়েড করতে বলি, যে রোজার সময় এটা করা যায় না। তো আমরা রোজা পরবর্তীতে এখন আবার আগের মতো করে এক্সারসাইজ করতে হবে, নিয়মকানুন মেনে চলতে হবে, খাবার দাবারের যে পরিবর্তনগুলো সেগুলো মেনে চলতে হবে, ওষুধের নির্দিষ্ট ডোজ গাইডলাইন
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আবার অ্যাডজাস্ট করে নিতে হবে এবং ফিজিওথেরাপি রিলেটেড যে সমস্যাগুলোতে ফিজিওথেরাপি লাগে সেই চিকিৎসাগুলোও কন্টিনিউ করতে হবে। যেমন আমরা বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে দেখা যায় যে এগুলো একবারে নিরাময়যোগ্য রোগ নয়, মেইনটেন্যান্স করতে হয়। তো আমরা বলি যে ফ্রিকোয়েন্টলি না হলেও অন্তত সপ্তাহে ১ দিন বা ২ দিন ফলো আপে থাকা, কিছু এক্সারসাইজ রেগুলার করা, এই জিনিসগুলো মেইনটেইন করলে দেখা যায় যে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং রোগীরা তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। স্যার একটু চিকিৎসা পর্বে আপনার কাছ থেকে জানবো যে যখন এই সকল রোগীদেরকে আপনারা নির্ণয় করতে পারেন যে সে কি ধরনের বাতরোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের চিকিৎসা পদ্ধতি এপ্লাই করে থাকেন? জি, ধন্যবাদ। আমরা চিকিৎসার ক্ষেত্রে এই বর্তমান আধুনিক যুগে এখন বেশ কিছু নতুন চিকিৎসা এসছে, যেগুলো আগে একসময় মানুষ মনে করত বাতরোগের কোনো চিকিৎসা নেই বা এই জাতীয় চিকিৎসা নিলেও ভালো হবে না, এই ধরনের একটা প্রবণতা ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাই যে সমন্বিত কিছু চিকিৎসা যদি একসাথে নেওয়া যায় তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা চিন্তা করি, একটা সময় ছিল এটা খুব উল্লেখযোগ্য ট্রিটমেন্ট ছিল না। এখন কিন্তু বেশ কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ এসছে যেগুলা রোগীকে অনেক সুস্থ রাখতে সাহায্য করে। পাশাপাশি তার ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং কিছু, কিছু ক্ষেত্রে জয়েন্টের ভিতর যদি ফ্লুইড গুলা বেশি কমে যেয়ে থাকে বা সেক্ষেত্রে কিছু ইনফিল্ট্রেশন এর প্রয়োজন পড়ে। তো এই সমন্বিতভাবে যদি চিকিৎসাগুলো করা যায় দেখা যায় যে রোগীরা অনেক ভালো থাকতে পারে। ঠিক তেমনিভাবে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস বা গাউটি আর্থ্রাইটিস প্রত্যেকটা ক্ষেত্রেই একটা সমন্বিত চিকিৎসা, যেমন খাবার-দাবার নিয়ন্ত্রণ, ওষুধের ব্যবহার সাথে লাইফস্টাইলে চেঞ্জ নিয়ে আসা। এই প্রত্যেকটা জিনিস আসলে একটা আরেকটা পরিপূরক। একটা করলেই পুরোপুরি ভালো থাকা যাবে না। কয়েকটা জিনিস সমন্বিতভাবে করলে রোগীরা ভালো থাকে এবং আমরা এখন দেখতে পাই যে একটা সময় যেমন বলতো যক্ষ্মা হলে আর রক্ষা নেই, ঠিক তেমনি এখন বাত ব্যথার চিকিৎসার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসছে। মানুষ আ যদি প্রপার ট্রিটমেন্ট সঠিকভাবে সঠিক সময়ে নেন তাহলে বাত রোগে কিন্তু ভালো থাকা যায়। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন এসকে রানা। তিনি লিখেছেন বয়স ২৮ বছর, কোমরের পেছনে পাশে একটু উপরে প্রতিদিন অনেক ব্যথা করে। এখন এর চিকিৎসা নিলে ভালো হবে কিনা জানতে চাইছে আপনার। আচ্ছা, কি চিকিৎসা নিলে ভালো হবে? ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে কোমরের ঠিক উপরে এই যে জায়গাটায় আপনি ব্যথার কথা বলছেন, এগুলো অনেকগুলি কারণে হতে পারে। মাস্কুলোস্কেলিটাল যে সমস্যা, স্পাইনের প্রবলেম থেকে হতে পারে। আবার এই রিজনে কিডনি থাকে। তো অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে কোমর ব্যথা হলে এটা কিডনি কিনা বা কিডনি রিলেটেড সমস্যা কিনা। তো আপনি আসলে বয়স যেহেতু কম, আমার মনে হয় যে এটা স্পাইনাল রিলেটেড হতে পারে বা আপনার অকুপেশনটা কি, কি ধরনের কাজের সাথে আপনি ইনভলভ, কখনো কোনো কিছু উঠাতে যেয়ে ব্যথা পেয়েছেন কিনা। এরকম বেশ কিছু আ কোয়েশ্চেন আমাদের থাকে রোগটাকে নির্ণয় করার জন্য। আমি বলব দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হন, যিনি আপনার অ্যাসেসমেন্ট করবে কি কারণে আপনার এই পেইনটা হচ্ছে সেটাকে নির্ণয় করে আপনাকে একটা সঠিক গাইডলাইন দিবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা দেখতে, দেখতে অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবসময় আমরা আসলে চাই যে রোগ যাতে মানুষের না হয় বা মানুষ যাতে সুস্থ থাকে। ক্ষেত্রে আমরা জানি যে প্রতিরোধ বা প্রতিকার এটি অনেক বড় ভূমিকা রাখে। বাতরোগের ক্ষেত্রে আসলে প্রতিরোধের কি ব্যবস্থা রয়েছে? ধন্যবাদ। বাতরোগ আসলে অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা যায় না। তবে আমরা যেটা বলি যে জেনেটিক্যাল বা ফ্যামিলিগত হিস্ট্রি যদি থাকে, সেক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণে না আনলেও অন্তত আগে থেকে সচেতন থাকা। আর কিছু, কিছু যেমন অস্টিওআর্থ্রাইটিস বা এই রিলেটেড যেগুলো, এগুলো বয়সের সাথে, সাথে হয়। আমরা যদি কয়েকটা জিনিস আমরা মেনে চলি, যেমন আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখি, খাবারের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবারগুলো আমরা রেগুলার রাখি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, এক্সারসাইজ নিয়মকানুন মেনে চলি, তাহলে অনেকাংশেই এই অস্টিওআর্থ্রাইটিস রিলেটেড সমস্যাগুলো থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে না পারলেও এটার যে জটিলতা সেগুলো কমানো সম্ভব। আর যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এই জাতীয় রোগগুলো একবারে অটোইমিউন ডিজিজ আমরা বলি, এটা প্রতিরোধ করা যায় না। তবে যদি হয় কারো প্রাথমিকভাবেই ১ম থেকেই যদি রোগটাকে সঠিকভাবে নির্ণয় করা যায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং অন্যান্য চিকিৎসাগুলো সমন্বিতভাবে নেওয়া যায়, তাহলে বলব এটা নিয়ে ভয়ের কিছু নেই। মানুষ অনেক রোগী আমরা পাচ্ছি যারা এটা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আপনি আজ বাত রোগীদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং অনেক গুলো আসলে পরামর্শ ছিল যেই পরামর্শগুলোতে মানুষ সচেতন হবে সেটি আশা করছি স্যার। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাত রোগীদের ক্ষেত্রে ঈদ পরবর্তীতে কি করণীয় এবং পুরোটি সময় জুড়ে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আপনাদের প্রশ্নগুলোকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি স্যারের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে এবং সেইভাবেই আপনারা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন। আমাদের এই অনুষ্ঠানের প্রচেষ্টাই হচ্ছে আপনাদের সুস্থতা এবং সচেতন করা। সেই প্রত্যাশা নিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে।